আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার গত দেড় মাস থেকে দেখতেছি আপনারা আজকে এনে আছেন জনসংপদ মানিটা কি? আমরা মূলত ভাই আজ 43 দিন যাবত অবস্থানে মানে এখানে আন্দোলন করছি। এর ভিতরে আজকে 8ম দিন আমাদের অনশনের। 43 দিনের ভিতরে 8ম দিন আজকে অনশনের। আমাদের একটা দাবি ভাই, আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ। আমরা সরকারি যে বালাম বই থাকে দলিলের বিষয়, সরকারি যে বালাম বই থাকে ওই বালামে কিন্তু আমরা দলিল লিপিবদ্ধ করি। সেই বালাম কিন্তু ভাই হচ্ছে শত শত বছরের রেকর্ড। সেই রেকর্ড আমাদের হাত দিয়ে সৃষ্টি হয়, আমরা লিখি সেটা। একটা যদি দলিল আপনাদের হারায় যায়, তো সেই দলিল যদি হারায় যায় তাহলে বালামে যদি না ওঠে সেই দলিল কিন্তু অপূর্ণ। আপনারা দলিল বাড়িতে নিয়ে গিয়েও যদি হারাই ফেলেন, সেই ক্ষেত্রে যখন আপনারা ওই সার্টিফাইড কপি যেটা নকল, এটা কিন্তু আমরাই লিখি এটা, তাহলে আপনাদের মানে জনগণের ভোগান্তি কিন্তু কমে। আর এই দলিলের পরিপূর্ণতা কিন্তু আমরা দিই, কিন্তু আমাদের পায়ের নিচের মাটিই থাকে না, কেননা আমরা অস্থায়ী। স্থায়ী কাজ কেন অস্থায়ী মানুষ করবে? আমার প্রশ্ন, স্থায়ী কাজ তো স্থায়ী মানুষেরই হওয়া উচিত। আমরা যে কাজটা করি সেটা স্থায়ী, আমরাও স্থায়ী আছি। আমরা স্লোগান দেন কাজ করেন স্থায়ী, বেতন আমরা অস্থায়ী, মানিটা কি? আমরা কাজ করি স্থায়ী, আমরা অস্থায়ী। আমরা মূলত আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। মাতৃত্বকালীন কোনো ভাতা, কোনো ছুটি এবং 1 মাস কাজ না করলে যে আমরা টাকা পাবো, কিছু আমরা পাইনি। আর যদি কাজ করি 300 পাতা, সেই ক্ষেত্রে আমাদের বেতন আসে 7200 টাকা। যদি কাজ করি সেই ক্ষেত্রে আমাদের অসুস্থতা থাকতে পারে, আমরা অসুস্থ হয়ে অনেক সময় তখন কিন্তু কোনো টাকা পয়সাই পাইনি। তো যদি 300 পাতার বিল আসে 7200 টাকা, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে জীবন চালানো আসলেই কষ্ট। আমরা খুব কষ্টের ভিতরে থাকি। আমাদের সাব রেজিস্ট্রি অফিস আছে বাংলাদেশের 2য় রাজস্ব খাত। এই রাজস্ব খাতের মানুষ আছে আমরা স্থায়ী রেকর্ড সৃষ্টি করি। আর আমরা মানুষের ভূখণ্ড যে জমি, সেই জমির পরিপূর্ণতা আমরা দিই। একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের সাংবাদিক ভাইদের, মানে প্রত্যেকটা বাংলাদেশের জনসাধারণের যার দলিল হবে না কেন, আমরা কিন্তু আমাদের হাত ছাড়ে পরিপূর্ণতা পাই না। আমরা মানুষের পায়ের নিচের মাটি শক্ত করি, আর আমাদের পায়ের নিচের মাটি কোনো মাটি নেই, কারণ আমরা কোনো বেতন ভাতা কিছুই পাইনি। মাটি নেই মানিটা কি? মাটি নেই মানেটা কি? যদি আমাদের নকল নবিশের জীবন এরকম যে মনে করেন যে আপনি হয়তো বা কোনো কারণে 1 কাঠা জমি আছে, আপনাকে সংসার চালানোর জন্য 1 কাঠা জমি কিন্তু বিক্রি করে ফেলা হচ্ছে, সংসার শুধু চালানোর জন্য, কারণ আমরা তো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না। বলছি এই জন্যই যে আপনাদের যদি কোনো দলিল হয়, সেই দলিল কিন্তু আমরা রেকর্ড সৃষ্টি করি, আর আমাদের পায়ের নিচের মাটি বিক্রি করে আমাদের সংসার চালাতে হচ্ছে। আমি এই কারণেই বললাম। এখন আমরা 43 দিন যাবৎ এখানে অবস্থান করছি, এর ভিতরে 8 দিন আমরা অনশন করছি। আমাদের মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, যেটা নিজেই বুঝতে পারছি, কথা বলার ক্ষমতা নেই। এখানে আমার অনেক ভাই বোন দেখতে পাচ্ছেন, অনেক ভাই বোন অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে, আইন উপদেষ্টার কাছে, মূলত সাব রেজিস্ট্রি অফিস আছে আইন মন্ত্রণালয়ের অধীনে, আর আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের আসিফ নজরুল স্যার, ওনাকে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে লক্ষ্য করে বলছি, আমাদের দাবিটা ওনারা মৌখিকভাবে মেনে নিয়েছেন। এখন আমরা চাচ্ছি যে আমরা যেহেতু অনশনে আছি, আমি নিজেও অসুস্থ। অনশন আমরা 8 দিন আছি। 8 দিনে না কোনো খাওয়া দাওয়া নেই। যখনই আমরা অসুস্থ হচ্ছি, স্যালাইন অবশ্য সকালে আমার একটা দেওয়া হয়েছিল, যখন আমরা খাওয়া দাওয়া করছি না, আমরা তো দুর্বল হবো, এটাই স্বাভাবিক। মানে বসে থাকার মতো ক্ষমতা নেই, কখনো বসছি কখনো শুয়ে থাকছে, এটাই বড় কথা। আমার ভাই বোন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, এখানে আমরা নিজেরাও অসুস্থ। আমি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমাদের আইজার স্যারকে অনুরোধ করছি, আমাদের সাব রেজিস্ট্রার স্যারকে অনুরোধ করছি, যেহেতু আমরা আপনাদেরই মানুষ, আমরা আপনাদেরই কর্মচারী, আপনাদের মানুষ। আমরা যেরকম আপনাদের মুখে হাসি দেখতে চাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি। 8 দিন অনশনে, আপনারা আমাদের মুখে হাসি দেখতে যদি চান, আমাদের দাবিটা লিখিতভাবে মেনে নিয়ে আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। নিয়োগ আমরা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাইছিলাম। এটা আমাদের আইজিআর স্যার, আমাদের আইজিআর স্যার, আমাদের রেজিস্ট্রি অফিসের যিনি হেড,
রেজিস্ট্রি অফিসের যিনি ওনার মাধ্যমে, কিন্তু অস্থায়ী ভিত্তিতে। আমার কথা হচ্ছে মানুষ কতদিন অস্থায়ী থাকলে স্থায়ী হতে পারে? আপনার কাছে আমারও প্রশ্ন, সরকারের কাছেও প্রশ্ন। অস্থায়ী থাকলে স্থায়ীতা কেমনে? মানে মানুষ কতদিন অস্থায়ী থাকলে স্থায়ী হয়, আমার প্রশ্ন। আমরা মনে করেন যে আমরা সরকারের মানে দ্বিতীয় রাজস্ব খাতে চাকরি করি। আমরা এমন আছে যে আমাদের সিরিয়ালটা কেমন আসে শুনবেন, আমাদের সিরিয়ালটা আসে সেটা হচ্ছে ওই পর্যায়ক্রমে সিনিয়রিটি অনুপাতে চাকরি হয়। কিন্তু এমনও মানুষ আমরা আছি, আমাদের আছে ইতিপূর্বে বিদায় নিয়েছে আমাদের রেজিস্ট্রি অফিস ডিপার্টমেন্ট থেকে, যে বয়স 45, 50, 60, তার কিন্তু সে সিরিয়ালে চাকরি পায়নি। আমরা সারা জীবনে রাষ্ট্রের জন্য করে যাচ্ছি, রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের শত শত হাজার কোটি টাকা আমাদের রাজস্ব আমরা সরকারকে দিই, আমাদের টাকায় জমা আছে সরকারি ফান্ডে। তাহলে আমরা সারা জীবন রাষ্ট্রের জন্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। একটা মানুষ রিটায়ার্ড হওয়ার পরে সে তো সরকারি চাকরি পেলই না, বরঞ্চ রিটায়ার্ড হওয়ার পরে সে শূন্য হাতে মানে রাষ্ট্র থেকে বিদায় নিচ্ছে। রাষ্ট্রের আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি প্রশ্ন রাখছি যে স্যার, আমরা সারা জীবন আপনার এই রাষ্ট্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আপনি রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্র, রাষ্ট্রের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মানে লাস্টে কেন শূন্য হাতে যাচ্ছি? আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, কেন আপনি আমাদের বৈষম্যের ভিতরে রাখিছেন? আমি জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। শূন্য হাতে যাচ্ছি এজন্য যে আমরা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করি, যেটা দলিল আমরা লিপিবদ্ধ করি। শূন্য হাতে যাচ্ছি বলতে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা 60 বছর হয়ে যাচ্ছে, 59, 58, 60, তবু আমরা মানে সিরিয়ালে কোনো চাকরি পাচ্ছি না, সরকারি মর্যাদা আমরা পাচ্ছি না। আমরা রাষ্ট্রের জন্য সারা জীবন করে যাচ্ছি, মানে রাষ্ট্রের কাজ করে যাচ্ছি, কেন আমরা শূন্য হাতে যাচ্ছি? এটা প্রধান উপদেষ্টাকে আমি প্রশ্ন করছি, আইন উপদেষ্টাকে প্রশ্ন করছি, আমরা কেন শূন্য হাতে যাব? আমরা 100-র ভিতরে 100 আশাবাদী। হয়তোবা কোনো কারণে দেরি হয়েছে। ওনারা কিন্তু প্রথম সপ্তাহে আমাদের আসিফ নজরুল স্যার প্রথম সপ্তাহে ওনারা মেনে নিয়েছেন। কোনো কারণ না মানি রেখে বুঝলাম কোনো কোনের ভিত্তিতে বাধা দিতে আছে নাকি? এখন মূলত জানি না কি কারণে এত বিলম্ব, তবে আমরা আশা রাখছি, হয়তো কালকে শুনছি একটা আইন মন্ত্রণালয়ে একটা মিটিং আছে, হ্যাঁ আন্ত মন্ত্রণালয়ে একটা মিটিং আছে কালকে। আশা করছি ওই আন্ত মন্ত্রণালয়ে মানে আমাদের মানুষ হয়তো থাকবে, আমাদের আইন উপদেষ্টা থাকবে, ওই জায়গাতে একটা মিটিং আছে আমাদের বিষয়ে। এখন আশা করছি ওই মিটিংয়ের ভিতর দিয়ে হয়তো বা আমরা আশার আলো দেখব, কারণ আমরা তো এখানে দেখতে পাচ্ছেন বারবার আপনারা, আমরা শুধু আশ্বাস নিয়ে যাচ্ছি। আমি জানি যে আশা দিতেছে হইতেছে এই সপ্তাহ কাল কাজ আমরা হবে, এমন কি গ্যারান্টি আছে আপনার? আমি মানে আশা করতে তো সমস্যা নেই, কারণ আমরা আসলে আমি 2010 সালে ঢুকছিলাম, 2013, 2016, 2019-এ আমাদের সাবেক আইনমন্ত্রী বারবার আমাদের কথা দিয়েছে। আমি যতটুকু জানি এরা আপনারা 2004, 2013 যাই হোক, আমি জানি যে যুগ যুগ ধরে হয়ে আইতেছে। হ্যাঁ হ্যাঁ, জানি এটা যুগ ধরে। আপনি তো বয়স যাই আছেন আছে, তাছাড়া আপনার যারা আমাকে মুরব্বী যারা আছে, বাবারা তারপর বয়স্ক যারা আছে, তারা মারাও গেছে এই লেখটাই অবশ্যই এখনো হইতেছে না। আপনি এমন কি গ্যারান্টি আছে যে আপনি এটা হবে 100%? কি গ্যারান্টি আছে এতদিন মানে এমন হবে? এখন মূলত আমরা আশা করছি এজন্য যে ওনারা মৌখিকভাবে মেনে নিয়েছেন এবং আসিফ নজরুল স্যার নিজেও স্বীকার করেছেন প্রথম সপ্তাহে, যে আমরা তো জানতাম আপনি সরকারি স্যার আপনারা তো বলতেছে যে জি জি হ্যাঁ যদি বইলা থাকে এখন হয় না কেন? আমাদেরও প্রশ্ন যে মৌখিকভাবে আসিফ নজরুল স্যার বলিছে, কিন্তু হয় না কেন এই প্রশ্ন আমাদেরও। ওনারা প্রশ্ন করেন না আপনারা এখন? হ্যাঁ, প্রশ্ন আমরা রাখছি, প্রশ্ন রাখছি। এখন শোনা যাচ্ছে যে কালকে আন্ত মন্ত্রণালয়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ের মাধ্যম দিয়ে হয়তো আমাদের সুরাহা হবে, জাতীয়করণ হবে। তবে আমরা জাতীয়করণে লিখিতভাবে কাগজ না পাইলে আমরা স্থান ত্যাগ করব না, কারণ আমরা এখানে দেখেন আমরা মূলত কাফনের কাপড়, মানুষের মৃত্যুর পরে যে একটা কাফনের মানে কাফনের কাপড় যে সে পরে, এটা কিন্তু আমরা জীবিত থাকা অবস্থায় পড়ছি, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের চাকরি জাতীয়করণ। আমরা মানে আপনাদের চাকরি যদি না হয় শেষ কি করবেন? আমাদের চাকরি যদি না হয় লাস্টে শেষে
এই জায়গাতেই থাকবো, অনশনে আছি, অনশনে থাকবো। তারপর আমাদের যদি না এই জায়গায় থাকবেন, হ্যাঁ থাকবো, কারণ পিছনে ফেরার মতো কোনো পথ নেই। কেননা আমরা রাষ্ট্রের জন্য সারা জীবন করে যাব। আমরা কি একটু সুখে থাকার আশা আমরা এটা আশা করতে পারি না যে আমরা সরকারের যেহেতু কাজ করি সরকারি, আমরা সরকারি হয়ে একটু সুখে শান্তিতে থাকবো, এটা কি আশা করা খুবই ভুল, আমাদের খুবই ভুল। আমরা কাফনের কাপড় গায়ে দিচ্ছি, এই কাফনের কাপড় গায়ে দিয়ে থাকতে চাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয়, এই জায়গাতে যেন আমরা চিরনিদ্রায় শায়িত হতে পারি। এই প্রেস ক্লাবের মানুষ দেখবে যে আমরা দ্বিতীয় রাজস্ব খাতে চাকরি করার পরেও, আমরা রাষ্ট্রের কাছে সারা জীবন মানে কাজ করার পরেও আমরা অস্থায়ী এই লাঞ্ছনা বঞ্চনা যেন এই প্রেস ক্লাব থেকে আমাদের সমাপ্ত হয় জাতীয়করণ হবে, নতুবা এই মৃত্যুর কোলে এই জায়গা থেকে ঢলে পড়বো। আসিফ নজরুল স্যারকে বলছি, যেহেতু আপনি আমাদের রেজিস্ট্রি অফিসের আমাদের আইন মন্ত্রণালয়ের হেড আসিফ নজরুল স্যার, ওনাকে উদ্দেশ্য করে বলছি, স্যার আমরা খুব কষ্টের ভিতরে আছি, আমাদের বিষয়টা অতি দ্রুত দেখে আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। পরিচয়টা? আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা থেকে আসছি, আমার নাম উর্মি।